লুকিয়ে কিরণকান্তির থেকে প্রমাণ জোগাড় করলো মেহেক। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গীতা কথা বলতে থাকে অগ্নিজিৎ মুখার্জি আর প্রলয়ের সাথে। বলতে থাকে, আমি যেভাবেই হোক সঞ্জয় চৌধুরীর কেসটার সলিউশন করে তবেই ছাড়ব। যা হবার তা তো হয়েই গেছে, তবে সঞ্জয় চৌধুরীর এই হত্যাকাণ্ডের রহস্যের সমাধান আমি করবই। শুধু একটা প্রমাণ আমার হাতে আসার অপেক্ষা, তারপর বাকিটা সব হয়ে যাবে। প্রলয় বলে, সাবধানে করো গীতা, তোমার লাইফ রিস্ক যেখানে রয়েছে সেখানে এত বেশি রিস্ক নেওয়ার কি আছে বলো তো। গীতা তখন বলে, কি করব ছোটকা, রিস্ক তো নিতেই হবে, রিস্ক যদি না নেই তাহলে কোনো কিছুই সম্ভব নয়, তাই যেভাবেই হোক আসল সত্যিটা জানাটাও যে খুব দরকার। এর মধ্যেই গীতা ঘরে চলে যায়। অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে, কি হবে বলতো প্রলয়, ওদের লাইফটা অনেক রিস্কের মধ্যে পড়ে যাচ্ছে। তখনই প্রলয় বলে, যতই লাইফ রিস্কের মধ্যে পড়ুক না কেন ওরা আসল সত্যিটা খুঁজে বার করবেই, ওদের ওপর আমার সেই ভরসার বিশ্বাস আছে। তুমি এসব ব্যাপারে চিন্তা করো না দাদা, তুমি গীতার ওপরে সেই ভরসাটা রাখো যাতে গীতা সব কিছু সুষ্ঠুভাবে শেষ করতে পারে। এর মধ্যেই ঘরটা খুব সুন্দর করে সাজানো রয়েছে গীতাদের। সবাই তো রেডি হবে, কারণ যাবে হচ্ছে মেহেকের বাড়িতে, তাই আগে থেকেই কে কী পড়বে ঠিক করে রাখছে। এর মধ্যেই স্বস্তিক চলে এসেছে আর বলে, আমি তোমাকে কখন থেকে খুঁজছি, তুমি কি জানো সেটা? সব সময় অন্যের জন্য ছুটে ছুটে যাচ্ছ, আর এদিকে যে তোমার বরটা হাপিত্তেশ করে শেষ হচ্ছে, কই সে বিষয়ে তো তোমার একদমই খেয়াল নেই। তখনই গীতা বলে, কে বলেছে খেয়াল নেই, আমার সব দিকে খেয়াল আছে। আর শুনুন, আমি না সত্যি কথা বলছি, আমি আপনাকে ভালোবাসি। এরপর স্বস্তিক আর গীতা অনেক রোম্যান্স করতে থাকে গান করে করে। অগ্নিজিৎ মুখার্জি প্রলয়কে বলে, দেখলি দেখলি প্রলয়, আমার ছেলেটা কত সুন্দর গান করছে, কতই না রোম্যান্টিক হয়ে উঠেছে, কি বল? প্রলয় তখন বলে, আমাদের স্বস্তিক আগে থেকেই রোম্যান্টিক ছিল, তুমি জানো না তাই এইসব কথা বলছো। এর মধ্যেই হঠাৎ করে ফোন করেছে ভজন মিত্তির আর বলে, গীতা তুই কিন্তু সঞ্জয় চৌধুরীর কেসটা নিয়ে কোর্টে যাবি না, তাহলে কিন্তু তোর কপালে অশেষ দুঃখ আছে। গীতা বলে, এই ভজন মিত্তির, তুমি কি ভেবেছ তুমি এইভাবে আমাকে থ্রেট করবে? আমাকে থ্রেট করে কোনো লাভ হবে না, কারণ আমি তোমার কোনো কথাই শুনবো না। সঞ্জয় চৌধুরীর হত্যা মামলার রহস্যের সমাধান আমি করবই, দেখি কি আমাকে আটকাতে পারে। এরপরেই ফোনটা কেটে দেয় ভজন মিত্তির। অন্যদিকে অনেকটা রাত হয়ে গেছে, এখনও মেহেক বাড়িতে ফেরেনি। ভজন মিত্তির কৃপানকে বলে, আরে না না, আমার মনে হচ্ছে কোনো একটা গন্ডগোল আছে, এই বিয়েটা আদৌ হয়েছিল তো? আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। কৃপান বলে, এই ভজন মিত্তির, তুমি সবসময় আমার বিয়েটা ভুল প্রমাণিত করার চেষ্টা করছো কেন? তুমি যদি এরকম করতে থাকো তাহলে তো ওনারা ওনাদের মেয়েকে নিয়ে চলে যাবে, তখন আমার কি হবে ভাবতে পারছো? আমি মেহেককে ভালোবাসি, কথাটা কান খুলে শুনে রাখো। এর মধ্যেই পদ্ম লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনতে থাকে। আর তখনই কৃপানের মা বলে, অনেকটা রাত হয়ে গেছে, এতটা সময় চলে গেল, বৌমা এখনও এলো না, সত্যি এবারে কিন্তু আমার খুবই চিন্তা হচ্ছে। তখনই মেহেক এসে বলে, কিসের চিন্তা? পদ্ম বলে, চলুন আমি আপনাকে খেতে দিয়ে দিই। কৃপান বলে, এই তুই যাবি এখান থেকে, তুই কিন্তু একদম আমার সামনে আসবি না। মেহেক বলে, কৃপু তুমি এইভাবে পদ্মর সাথে ব্যবহার করতে পারো না, আফটারঅল ও একটা মেয়ে, আর ও তো ভালো কথাই বলেছে, তুমি এখনও খাওনি কেন কৃপু? এরপর কৃপু বলে, ভাবছিলাম তুমি আসলে খাবো, সেই জন্যই এখনও খাইনি। এরপরেই মেহেক বলে, আমি তো খেয়ে এসেছি কৃপু, তুমি যাও গিয়ে খেয়ে নাও। এরপর ভজন মিত্তির মনে মনে বলতে থাকে, ব্যাস যেই কৃপু কৃপু করা শুরু করলো অমনি মেনি বিড়ালের মতন হয়ে গেল। সত্যি আমার আর কৃপানকে কিচ্ছু বলার নেই, যা খুশি তাই করে যাচ্ছে একদম। এর মধ্যে কিরণকান্তি বলে, কোথায় গিয়েছিলে তুমি বৌমা, এতটা সময় লাগলো? তখনই মেহেক বলে, গিয়েছিলাম একটা কাজে, একটু সময় তো লাগবেই তাই না কাকু সোনা? আর এটা শোনার পরে তো আরও উনি রেগে যায় বেশি করে। অন্যদিকে মেহেক নিজের ঘরের দিকে রওনা দেয়, অর্থাৎ কিরণকান্তিবাবুর ঘরের দিকে, কারণ মেহেক অনেক বলে কয়ে কিরণকান্তির ঘরটাই নিয়েছে। এরপর গীতাকে ফোন করে বলে, গীতা বৌদি আমি এখন এই ঘরে চলে এসেছি, আজকে রাতটুকুই আমাদের হাতে সময় রয়েছে, এর বেশি সময় নেই, তাই যা করার ঝটপট করে করতে হবে। তখনই গীতা বলে, তাহলে শুরু করে দাও গোয়েন্দাগিরি করা। এরপরে মেহেক সমস্ত জায়গাটা তাড়াতাড়ি করে খুঁজতে শুরু করে আর একটা ফাইল পায়, কিন্তু সেই মুহূর্তে কিরণকান্তিবাবু দরজা ধাক্কা দিতেই ভয়ে ফাইলটা হাত থেকে পড়ে যায় মেহেকের। তারপর তাড়াতাড়ি করে তুলে আবারও সব কিছু ঠিক করে রাখে। কিরণকান্তিবাবু বলে, কি ব্যাপার, তুমি এখনও ঘুমাওনি? এর মধ্যেই মেহেক বলে, কি করে ঘুমাবো কাকু সোনা, আর আপনি এইভাবে দরজা ধাক্কা দিচ্ছেন কেন? আপনি জানেন না যে ঘরে কেউ থাকলে এরকমভাবে দরজা ধাক্কা দিতে নেই? সত্যি আপনি যে কি করেন না। এর মধ্যেই কিরণকান্তিবাবু আর কোনো কথা বলতে পারছে না আর বলে, ঠিক আছে তুমি শুয়ে পড়ো। চলে যায় আর তখন দেখে কাগজের মধ্যে রয়েছে একটা সিম।
এরপরে গীতা বলে ওই সিমটা তুমি তোমার কাছেই রেখে দাও মেহেক। কালকে বরণডালা করে একটা ফোন আমি পাঠিয়ে দেবো। ওই ফোনটা ওই সিমটা আর কি ফোনে লাগিয়ে দিবে, তারপরে দেখা যাক কি করা যেতে পারে। আমার মনে হচ্ছে এই রহস্যের সমাধান আমরা খুব তাড়াতাড়ি করব। এদিকে গীতার সমস্ত কথাগুলো গিনি শুনে নেয় আর বলে আবার তুই এ সমস্ত শুরু করেছিস কেন? তুই কেন ওদেরকে ভালো থাকতে দিচ্ছিস না বলতো? গীতা বলে শোন, আমাকে আমার কাজটা করতে দে দিদি, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। গিনি তাড়াতাড়ি করে ফোন করে বলে দেয় কৃপানকে সবকটা তথ্য খুব ভালো করে খুঁজে দেখবে, তো বিশেষ করে এই তোমার সমস্ত মেকআপের যে তত্ত্বগুলো যাচ্ছে আরও তত্ত্ব যাচ্ছে ওইগুলো খুলে দেখবে। তখনই কৃপান বলে ঠিক আছে। আর লুকিয়ে লুকিয়ে গীতা সবটা শুনে নেয় যে দিদি ঠিক কতটুকু বললো আর কি বললো। এরপরে গীতা ঠিক করেছে যা করার ঝটপট করে করবে, কারণ প্রমাণ একেবারে হাতে এসে গেছে, তাই আর কোনো সমস্যাই হবে না। মেহেকও অনেক রিস্ক নিয়ে সব কিছু করে দিয়েছে আর এটার জন্য গীতা অনেক বেশি খুশি হয়ে যায়।